আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আগামীকালের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের শেষ মুহূর্তে প্রস্তুতি, যোগ দিচ্ছেন দেশ বিদেশের 1200 অতিথি। নতুন সরকারের মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে ছোট হচ্ছে মন্ত্রিসভার আকার, মাথা ভারী প্রশাসন থেকে মুক্তিতে প্রাধান্য। সরকার গঠন করে দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির পরিকল্পনা, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য। এবং জুলাই সনদে সই করতে এনসিপির সিদ্ধান্ত, সন্ধ্যা 6টায় যমুনায় স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন দলের শীর্ষ নেতারা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনের সময়ে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এসএসএফ। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দেশি বিদেশি 1200 অতিথি। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশে দীর্ঘদিনের রীতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনে। তবে সেই রীতি ভেঙে এবার আয়োজন হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আর সংসদ ভবনের এলডি হলে হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। ব্যাপক উপস্থিতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকাল 10টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের শপথ পড়ানোর কথা রয়েছে। এরপর 11টা থেকে 12টার দিকে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সংসদীয় বোর্ডের সভায় সংসদ নেতা নির্বাচন করবে। বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। শপথ অনুষ্ঠানে দেশের অতিথিদের পাশাপাশি বিদেশিদের মধ্যে যোগ দিচ্ছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও কাতার ও সার্কভুক্ত আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নেবেন নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই দিন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। বিএনপি মনে করছে, মানুষের প্রত্যাশা পূরণ করে দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠা করাই হবে সরকারের মূল লক্ষ্য। রাহুল রায় জানাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন বিশ্লেষণে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নামই আসছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর নিশ্চিত হয়ে যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। সংসদ সদস্যদের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এরপর শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরা। এরই মধ্যে বিএনপি ও জোট নেতাদের অনেকেরই নাম আসছে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য হিসেবে। এ নিয়ে চলছে জোর আলোচনা। বিএনপি নেতারা মনে করছেন, সুশাসন প্রতিষ্ঠা করাই মূল চ্যালেঞ্জ। হয়তোবা এখানে নবীন প্রবীণের একটা সংমিশ্রণ করে মন্ত্রিসভা গঠন করা হবে। বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে,
এটা যে বিএনপির সাথে মানুষের নারীর সাথে সম্পর্ক ছিল, ধানের শীষের সাথে সেটাই প্রমাণ করে। এবং এখন আমাদের পুরে যে 2/3 মেজরিটি যে যেমন একটা বড় জিনিস, তেমনি আমাদের স্কন্ধেও কিন্তু বিশাল বড় প্রত্যাশার ভার জনগণ দিয়ে দিয়েছে। এবং এখন আমাদের একমাত্র কাজ হবে, যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমাদের সুচারুভাবে পালন করতে হবে। তাহলেই বিএনপির অতীতে যেমন বিএনপি তাদের কাজ দেখিয়ে মানুষের মন জয় করেছে, এবারও সেটা করতে পারবে। বিএনপি নেতারা জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে নতুন সরকারের মূল লক্ষ্য। তারেক সাহেব আসার পর থেকে যে কথাগুলো বলছে সেটাই উনি প্রতিফলিত করার জন্য তো ওনার ক্যাবিনেট তৈরি করবেন। সুশাসন না হলে দেশের উন্নতি করা যাবে না। আর হাসিনা যেভাবে মানে ধ্বংস করে দিয়ে গেছে, সেটাকে ঠিক করতে সুশাসন ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপি নেতারা বলছেন, মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নতুন সরকারে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে মন্ত্রিসভার আকার ছোট করা হচ্ছে। দক্ষতা বৃদ্ধি ও ব্যয় সংকোচনের চিন্তা করে মাথাভারী প্রশাসন থেকে মুক্তি পাওয়া আগামী সরকারের অন্যতম অগ্রাধিকার। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং যোগাযোগ সম্পর্কিত 4টি মন্ত্রণালয়কে একটি গুচ্ছ মন্ত্রণালয় আর কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে একটি মন্ত্রণালয় করার উদ্যোগ থাকবে সরকারের। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। ভূমিধস বিজয়ের পর আবারও বিএনপি নেতৃত্বাধীন জোটে সরকার গঠন। মঙ্গলবার মন্ত্রিপরিষদের শপথ। সরকারে কারা থাকছেন তা নিয়ে 13 ফেব্রুয়ারি থেকে সারা দেশে আলোচনা, জল্পনা কল্পনা চলছেই। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, মূলধারার গণমাধ্যমেও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে ধারণাভিত্তিক অনেক কথাবার্তা চলছে। বিএনপি চেয়ারম্যানের একজন উপদেষ্টা জানিয়েছেন, দলটির চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির 2-1 সদস্য ছাড়া কেউ জানে না সরকারে কারা থাকছেন। তবে সরকারের আকার ছোট হবে, এটা নিশ্চিত করলেন তিনি। প্রথম ভাষণে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এটা খুব সিগনিফিক্যান্ট। হ্যাঁ, তার মানে আমরা স্বপ্নের ভিত্তিতে রাষ্ট্র চালাতে চাই না। বিভিন্ন মন্ত্রণালয় এগুলোর সংখ্যা আমরা কমিয়ে আনতে চাই। হ্যাঁ, এফিসিয়েন্সি গেইনের এটা হলো প্রথম পদক্ষেপ। যেমন আমাদের শিক্ষায় আমাদের 2টো মন্ত্রণালয় আছে, একটা হলো শিক্ষা মন্ত্রণালয় আর একটা হলো প্রাথমিক এবং গণশিক্ষা। আমরা দুইটাকে এক করে শিক্ষা মন্ত্রণালয় করব। এখানে একজন মন্ত্রী থাকবেন যাতে করে কোঅর্ডিনেশনটা অনেক টাইটার হয়। প্রতিমন্ত্রী থাকতে পারে, সচিব একাধিক থাকতে পারে। সবচেয়ে বড় একটা পরিবর্তন আসবে আমাদের যে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। এখানেও আমরা এতদিন অর্থের সাথে পরিকল্পনা কিন্তু কানেক্টেড, ইন্টারকানেক্টেড। হ্যাঁ, এতদিন ডিসকানেক্ট দেখেছি এবং এফিসিয়েন্সি যে লস এতদিন মনে ছিল প্রায় 40 থেকে 50টা, আমার ঠিক খেয়াল নাই। আমরা কমিয়ে এইটা 25 থেকে 26-27-এর মধ্যে হয়তো থাকবে। আমরা বলছি ক্লাস্টারিং, একটা গুচ্ছের একজন মন্ত্রী থাকবেন, তার অধীনে প্রতিমন্ত্রীরা থাকবেন, একাধিক সচিব থাকবেন, কিন্তু এফিসিয়েন্সি বাড়ানোর জন্য সবাই ক্লোজ কোঅর্ডিনেশন একসাথে কাজ করবে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। বিজয়ী সংসদ সদস্যরাও দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। সেখানে আছেন রিয়াজ ইসলাম, যাচ্ছে তার কাছে। রিয়াজ, গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের কি অবস্থা দেখছেন? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি এবং আগামীকাল শপথ গ্রহণ করবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আমি এই মুহূর্তে রয়েছি বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে গুলশানে এবং সেখানে 1:15টার সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে প্রবেশ করেছেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন, কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ এসেছেন এবং স্থায়ী কমিটির সদস্যরা বর্তমানে রয়েছে। এবং আজকে তারেক রহমান তিনি যে সংসদ সদস্যরা বিজয়ী হয়েছেন বিভিন্ন জেলায় এবং আসনে, সেখানে আসলে তারা ডেকেছেন এবং সেই সাথে ডেকেছেন ঢাকা মহানগরী এর যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে তাদের। এবং সেই সাথে একটা বিষয় জানিয়ে রাখি যে বিএনপির অঙ্গ সংগঠন রয়েছে সেসবের নেতাগুলোকেও তিনি ডেকেছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে। তিনি আসলে কথা বলেছেন আমাদের, যিনি একটি বিষয়ে আসলে কথা বলেছেন যেটি ছায়া সংসদ নিয়ে, এবং তিনি যেটি বলেছেন যে উন্নত বিশ্বের ছায়া সংসদ আছে, এখানে যদি বিরোধী দল ছায়া সংসদ করে তারা সেটাকে স্বাগত জানাবে। এছাড়া
এখানে কিন্তু সমর্থকরা রয়েছে বাহিরে, তারা ফুল নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে তারেক রহমান এর সাথে তারা দেখা করতে চান। এবং একটু বেশি জানিয়ে রাখি যে সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং আজকের নানা বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে এবং রাজনীতির নানা বিষয় নিয়ে আসলে তারা আলোচনা করবে। নেতাকর্মীরা বাইরে অবস্থান করছেন এবং বিকেলে সন্ধ্যায় ইসলামী আন্দোলন এর আমির রয়েছেন, তার সাথে কিন্তু দেখা করবেন তারেক রহমান। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রিয়াজ আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা ৬টায় জুলাই সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যায় জুলাই সনদে সই করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন সারওয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। জনগণের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা পূরণে দায়িত্ব নেওয়ার আগেই নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন নতুন এমপিরা। এবারই প্রথম এমপি হওয়া নেতারা বলছেন, শপথ নেয়ার পরই নিজেদের প্রধান এজেন্ডাগুলো বাস্তবায়নে কাজে নামতে চান তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী অর্ধেক সদস্যই প্রথমবার সংসদে যাচ্ছেন। তারা দিচ্ছেন সংসদের ভেতরে বাইরে জনকল্যাণে সক্রিয় থাকার বার্তা। ফরিদপুর ৪ আসনে জয় পাওয়া কৃষক দলের নেতা শহীদুল ইসলাম বাবুল বলছেন, জনপ্রত্যাশা পূরণের সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে উদ্যোগী হবেন তিনি। বিগত দিনের যে রাজনীতি, খিস্তিখেওর, প্রতিহিংসা, সংঘাত, সহিংসতার রাজনীতি, এইগুলো বন্ধ করে একটা ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সম্প্রীতির একটা সমাজ প্রতিষ্ঠা করা আমার নির্বাচনী এলাকায় এটাই আমার প্রথম টার্গেট। আমাদের একটা অনুন্নত জনপদ, এখানে বেকারত্ব, হাহাকার, মাদক, নানান ধরনের নদী ভাঙন, সেই সমস্যাগুলো কাজ করবার একটা ব্যাপার আছে। রাজনৈতিক পরিবারের সন্তান, শিক্ষক, গবেষক ও সমাজকর্মী এম এ মুহিত এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি নিজের অভিজ্ঞতাকে জাতীয় পরিসরে কাজে লাগাতে চান। বিভিন্ন দেশে আমি প্রতিবন্ধী শিশুদের জন্য এই কমিউনিটি বেসড কেয়ার প্রোগ্রাম ডিজাইন করেছি এবং সেটার মডেলে আমরা আমার এলাকা শাহজাদপুরে প্রায় ১২০০ প্রতিবন্ধী শিশুর জন্য আমরা একটা সেন্টার পরিচালনা করি, যেটা ওই উপজেলার সকল প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি, তাদের মায়েদের প্রশিক্ষণ, এই কাজগুলো সমন্বিতভাবে করে। এই ধরনের কাজগুলোকে আমরা রোল আউট করতে পারি সারা দেশে। ভোটারদের অর্ধেক নারী হলেও সরাসরি নির্বাচনে জিতে এবার সংসদে যাচ্ছেন ৭ জন নারী। বাবার আসনে জয় পাওয়া ফারজানা শারমিন পুতুল সব শ্রেণীর মানুষকে এগিয়ে নিতে কাজ করতে চান। সব সেক্টরের পরিবর্তন দরকার, তো যেখানে আমার কাজ করার সুযোগ হবে সেই জায়গাটাতে যে আমি বেস্ট এফোর্টও দিতে পারি। আমার কাজটা থাকবে হচ্ছে উইমেনদেরকে এডুকেটেড করা, সাথে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এই জায়গাটাতে মেইনলি ফোকাসটা আমি করতে চাই যে ইকোনমির সাথে নারীদেরকে কানেক্ট করা। যত প্রতিবন্ধকতাই থাকুক না কেন, যদি ইফ ইউ ডিসাইড টু গো ফরওয়ার্ড, এখানে কেউ নেই যে আপনাকে ঠেকিয়ে রাখতে পারে। পাবনা ১ আসনে জয়ী মতিউর রহমান নিজামীর ছেলে জামাত ইসলামীর নেতা নাজিবুর রহমান জানালেন, বিরোধী দলের প্রতিনিধি হিসেবে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনার কথা। জনগণের যেই অধিকারগুলো আছে, দাবি দেওয়া আছে, বিরোধী দল হিসাবে, বিরোধী দলের এমপি হিসেবে এগুলো বাস্তবায়ন করার জন্য, এগুলাকে আদায় করার জন্য প্রেশার গ্রুপ হিসাবে ইনশাল্লাহ কাজ করব। আমার সকল সংসদ সদস্যদের কাছেই এটা থাকবে যে বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আমরা গঠনমূলক সমালোচনা করব গভর্নমেন্টের। শ্যাডো মিনিস্ট্রি থাকতে হবে বিরোধী দলের। মঙ্গলবার সকালে শপথ নেবেন নতুন এমপিরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে 14 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করে নতুন সরকার গঠনের প্রস্তুতির মধ্যে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে। সোমবার আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কয়েকজন। অন্যদিকে লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় সিরিয়া সীমান্তরক্ষী সহ নিহত হয়েছেন কমপক্ষে 5 জন।
গাজা পুনর্নির্মাণে $500 কোটি বেশি অর্থ সহায়তার ঘোষণা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও হাসপাতাল সূত্র জানিয়েছে, উত্তর গাজায় জাবালিয়া উদ্বাস্তু শিবিরের একটি তাঁবুতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনুসে একটি স্থানে হামলা চালানো হয়েছে। দুটো হামলায় প্রাণহানি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে এসব হামলা। সিরিয়া লেবানন সীমান্তে লেবাননের মাজদাল আনজার এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে খালেদ মোহাম্মদ আল আহমদ নামে সিরিয়ার সীমান্তরক্ষী সহ কয়েকজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী জিহাদের কর্মীরা আত্মগোপনে আছে। এমন খবরে সীমান্তে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বোর্ড অফ পিসের সদস্যদের আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তার ঘোষণা দেওয়ার কথা রয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ ছাড়ার সময় সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি কারাপশন ব্যুরো NABU। দুর্নীতির গুরুতর অভিযোগ মাথায় নিয়ে হারমান গত নভেম্বরে জ্বালানি মন্ত্রীর পদ ছাড়েন। NABU রোববার এক বিবৃতিতে জানায়, মাইডাস মামলার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের জ্বালানি খাতে মানি লন্ডারিংয়ের ব্যাপকতা নিয়ে দেশে বিদেশে তুমুল সমালোচনার মুখে গত সেপ্টেম্বরে তদন্ত শুরু করে NABU। অভিযোগ ও তদন্তের মুখে 2025 সালে ইউক্রেনের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তাদেরই একজন হারমান হালুশচেঙ্কো। এবারে নেটোল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে এবার রঙিন ফুলকপির ভালো ফলন হয়েছে। ব্যবহার হচ্ছে পোকা দমনে জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ ও হলুদ ট্যাপ। এতে ফলনও বেশ ভালো হচ্ছে। বাজারে রঙিন ফুলকপির চাহিদা ও দাম ভালো। পাইকারেরা ক্ষেত থেকেই নিয়ে যাচ্ছে ফুলকপি। শাহ আলম শাহীর রিপোর্ট। সবুজ পাতার ভেতর গোলাপি বেগুনি, কোথাও হলুদ রং। দূর থেকে দেখলে মনে হয় সুন্দর কোনো ফুল ফুটে আছে, তবে এটা ফুল নয়, এটি রঙিন ফুলকপির ক্ষেত। মনোরম এই দৃশ্য চোখে পড়বে দিনাজপুর সদর উপজেলার নসিপুর গ্রামে। 30% মাটিতে আমি টোটাল গাছ রোপণ করছি 6000। আমার প্রায় 25,000 টাকার মতো খরচ। 18 থেকে 20 টাকা কেজি বিক্রি করতেছি। এইভাবে বিক্রি করলো 1 লক্ষ প্লাস বিক্রি হবে ইনশাল্লাহ। শুধু একলেসুর রহমান নয়, জেলার বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এই ব্যতিক্রমী সবজি রঙিন ফুলকপি চাষ করছেন কৃষক। গত বছর করছিলাম, লাভজনক দেখে এবার একটু বৃহৎ পরিসরে করছি। লাভজনক, দামও ভালো এবং খেতেও ভালো, সুস্বাদু, ফলনও ভালো হয়েছে। এবার লাভ হবে কিছু। বিভিন্ন কালার আছে। এখানে যত সবজি উৎপাদন হয় এখানে কীটনাশক ছাড়া পরিবেশেরও ভারসাম্য রক্ষা করে এটা উৎপাদন করা হয়। রঙিন ফুলকপি চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প। আমরা 23টি উপজেলাতেই এই কালার ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য সবজিগুলো আমরা কৃষক পর্যায়ে উৎপাদন করছি। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এটি বাস্তবায়ন হচ্ছে। কালার আর সাদার মধ্যে পার্থক্য হলো যে কালার ফুলকপির মধ্যে যেহেতু কালার আছে, সুতরাং এর অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, ভিটামিন সি বেশি, ভিটামিন বি কমপ্লেক্স বেশি থাকার কারণে এটা পুষ্টি সমৃদ্ধ এবং বাজার মূল্য এটার বেশি। এবছর দিনাজপুর জেলায় 250 হেক্টর জমিতে চাষ হয়েছে রঙিন ফুলকপি। সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিতে 25% বেশি ক্যারোটিন রয়েছে বলছে কৃষি সংশ্লিষ্টরা। একলেসুর রহমান এই রঙিন ফুলকপি চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে এই রঙিন ফুলকপি চাষাবাদের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মনে করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
প্লাস্টিক আগ্রাসন আর প্রচলিত সাজসজ্জার ভিড়েও সুনামগঞ্জের জামালগঞ্জের নিভৃত গ্রাম কদমতলীর নারীরা প্রজন্ম থেকে প্রজন্ম বাঁচিয়ে রেখেছেন হাতে বোনা শীতলপাটির কারুশিল্প। তবে দেশের সামগ্রিক পরিসরে প্রায় বিপন্ন বিশ্ব ঐতিহ্য শীতলপাটি ধরে রাখতে বাজার সৃষ্টির সহ প্রণোদনার তাগিদ সংশ্লিষ্টদের। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় বুননের তোড়জোড়। মুর্তা গাছের বেত শুকানো, সিদ্ধ করা থেকে শুরু করে প্রতিটি ধাপেই থাকে নারীদের অংশগ্রহণ। কঠোর পরিশ্রম, ধৈর্য আর দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় শীতলপাটি। এক একটি পাটি তৈরিতে সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। বুনন আর মানের উপর নির্ভর করে 5,000 টাকা পর্যন্ত বিক্রি হয় এসব পাটি। তবে পণ্যের দাম বৃদ্ধির বিপরীতে মুনাফা না পাওয়ায় অনেকেই বদলেছেন আদি পেশা। আমরা একটু বৈশা থাকি, একটু করলাম। তাদের পরিশ্রমিক বা তাদের যে মুনাফাটা এই যে কোনো দিন তাদের পুষতেছে না। মহিলারা এটা বিজায়া বেতা তুলে তারপরে ওই হাঁটি বান করে, এটা পাটি। সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ সহ বাজার সৃষ্টি করলে সমৃদ্ধি আসবে পাটি শিল্পে। পাটি বোনায় বেত নিয়ে আমি যার বানাইছি পাটি বোনার জন্য, আমার বেত কিনে লাগে না। এর থেকে নিয়ে আমি পাটি বুনে মালা বিক্রি করি। সরকার থেকে কিছু সাহায্য হলে আমি একটু লাভবান হতে পারবো। ঐতিহ্যবাহী শীতলপাটির বাজার সম্প্রসারণে কাজ করছে বিসিক। বিসিক এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। বিসিকের যে অনলাইন ডাটাবেস, সেই ডাটাবেসে প্রায় 200 জন শীতলপাটির উদ্যোক্তা ইতিমধ্যেই তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2017 সালে সিলেট অঞ্চলের শীতলপাটিকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। এছাড়াও 2021 সালে বাংলাদেশের 16তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় শীতলপাটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ। নির্বাচনের সেনাবাহিনীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা। আগামীকালের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনে শেষ মুহূর্তের প্রস্তুতি। যোগ দিচ্ছেন দেশ বিদেশের 1200 অতিথি। সরকার গঠন করে দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির পরিকল্পনা। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য। নতুন সরকারে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে ছোট হচ্ছে মন্ত্রিসভার আকার। মাথা ভারী প্রশাসন থেকে মুক্তিতে প্রাধান্য। এবং জুলাই সনদে সই করতে এনসিপির সিদ্ধান্ত। সকাল 6টায় যমুনায় স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন দলের শীর্ষ নেতারা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।